হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। সো আমরা গতকাল এই যে এডিটোরিয়ালটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ইটস সেকেন্ড লিবারেশন সেইজ মোহাম্মদ ইউনুস, এই এডিটোরিয়ালটি অনুবাদ করছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এটি শেষ করতে পারিনি। তাই আজকে আবার শুরু করতে চাচ্ছি এটা, মানে তার পরের থেকে, অর্থাৎ আমরা এই যে এখানে আনফর্চুনেটলি উই হ্যাভ অলসো বিকাম নোন ফর হ্যাভিং আওয়ার ডেমোক্রেসি ইরোড ইনটু অটোক্রেসি, এই পর্যন্ত অনুবাদ করছিলাম। সো এখান থেকে আমরা আজকে আবার শুরু করছি। দেখুন, খেয়াল করুন, বাক্যটি শুরু হচ্ছে একটা অ্যাডভার্ব দিয়ে বা কনজাংটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে কি, উই হ্যাভ অলসো বিকাম, আমরা হয়ে উঠেছি, কি হয়ে উঠেছি, নোন, পরিচিত হয়ে উঠেছি। কী কারণে পরিচিত হয়ে উঠেছি সেটা পরে ফর দিয়ে বলা হচ্ছে, যে ফর হ্যাভিং আওয়ার ডেমোক্রেসি ইরোড। সো এখানে যে স্ট্রাকচার আমি আপনাদেরকে গতকাল বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখুন, পজিটিভ ভার্ব, মানে আপনি যখন কোনো একটা কাজ করেন সেটা ভালো, মানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিয়ে আসলে সেটা হয়ে যায়। কিন্তু যখন কাউকে দিয়ে কোনো একটা কিছু করাবেন, এর জন্য নির্দিষ্ট কিছু পজিটিভ ভার্ব থাকে, যেমন ওই যে খাওয়া, ইট, খাওয়ানো, ফিড, ঠিক আছে, এরকম ভার্ব থাকে। কিন্তু এরকম ভার্ব যদি না থাকে, ঠিক আছে, তাহলে এগুলোকে পাস্ট্রি ভার্বের সাহায্যে পজিটিভ অর্থ নিয়ে আসা হয়। যেমন হ্যাভ, হেল্প, মেক, লেট, গেট, এই পাঁচটি ভার্বের মাধ্যমে এটি নিয়ে আসা হয়। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে কালকে বোঝাচ্ছিলাম। এখানে আবার কিছু নিয়ম আছে। দেখুন, আমি যদি বলি যে আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, তাহলে আই উইল হ্যাভ ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, ঠিক আছে। এখন দেখুন, এই যে আমি যাকে দিয়ে কাজটি করাবো, যার উপর কাজটি আরোপিত হচ্ছে, সে যদি ব্যক্তিবাচক হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে ভার্বটি রয়েছে, ডু ভার্ব, ঠিক আছে, পরবর্তী, সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হবে। আবার যদি বস্তুবাচক হয়, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে হবে না, বরং পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। যেমন আমি যদি বলি যে আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, ঠিক আছে, আমি কাজটি করিয়ে নিলাম, আই উইল হ্যাভ, বা করিয়ে নিব, সরি, আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিব, এরকম হবে। এখন আমাদের বাক্যে যেটা রয়েছে সেটা একটু ব্যতিক্রম। দেখুন, এখানে আমি বলেছিলাম যে যদি কি হয়, বস্তুবাচক হয়, তাহলে ভার্বের ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে ইরোড দেখতে পাচ্ছি, ইরোডেড নেই, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। আওয়ার ডেমোক্রেসি, এটা বস্তুবাচক হওয়া সত্ত্বেও। এর যে ব্যতিক্রম নিয়ম, সেটা আমি আপনাদেরকে এখানে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, এখানে এই যে আমি আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিলাম। নিয়ম হচ্ছে যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে বস্তুবাচক হলে ভার্বের ফর্মটা, ঠিক আছে, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর ব্যক্তিবাচক হলে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি টু হয়, তাহলে টু হলে তো সবসময় টু দিয়ে ইনফিনিটিভ হবে। কিন্তু এখানে যে টেন্সটা প্রকাশ পাচ্ছে, যে কাজটি করে নিলাম, কাজটি যে করানোর যে কাজ, সেটার টেন্স কিন্তু আমি শুরুতেই প্রকাশ করতে পারছি, যে আই উইল হ্যাভ, এই যে উইলের মাধ্যমে এখানে যে কাজটি করানোর যে বিষয়, যে কাজটি ঘটবে, এটা কিন্তু ভবিষ্যতে ঘটবে, এই উইল দিয়ে কিন্তু আমি এখানে বুঝতে পারছি। কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে এখানে টেন্স নেই, বোঝা যাচ্ছে না এখানে ভবিষ্যতে, অতীতে, না কোন সময়, এটা যদি না থাকে, এটা যদি না বোঝা যায়, তাহলে কি হবে, এখানে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হবে। যেমন এখানে দেখুন, এখানে বোঝা যাচ্ছে, আমি এই যে এটা দিয়ে বোঝাচ্ছি। দেখুন, এই যে ফর হ্যাভিং, এখানে কিন্তু এই যে নির্দিষ্ট কোনো টেন্স নেই, এটা নন ফিনিট ভার্ব, ঠিক আছে, হ্যাভটা এখানে নন ফিনিট ভার্ব হিসেবে এসেছে, এ কারণে এখানে কোনো টেন্স নেই। টেন্স না থাকার কারণে এইখানে টেন্সটা প্রকাশ করা হচ্ছে মানে বেস ফর্ম দিয়ে। এখানে বেস ফর্ম ব্যবহার করলে বোঝায় যে এটা বর্তমানের সাথে সম্পর্কিত বা চলমান, এরকম, মানে অতীতে না, বর্তমানে হচ্ছে, বর্তমানের সাথে সম্পর্কিত, অতীতে হলেও হতে পারে, বর্তমানের সাথেও প্রাসঙ্গিকতা আছে, এরকম বোঝাবে। এই কারণে আসলে বস্তুবাচক হওয়া সত্ত্বেও এখানে প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। সো তাহলে কি হলো, যে আমরা পরিচিত হয়েছি কেন, ফর হ্যাভিং আওয়ার ডেমোক্রেসি ইরোড, আমাদের গণতন্ত্রকে নষ্ট করতে বা করার কারণে, নষ্ট করিয়ে নেওয়ার কারণে, নষ্ট করার জন্য, নষ্ট করার কারণে। এখন দেখুন, ইরোডের সাথে আবার ইনটু অটোক্রেসি ব্যবহার করা হয়েছে, মানে নষ্ট করে আরেকটিতে পরিণত করা, এরকম। ইরোড ইনটু দিলে যে নষ্ট করে কোনো কিছুতে পরিণত করে ফেলা, ইরোড ইনটু। তাহলে কি হবে, যে আমাদের গণতন্ত্রকে নষ্ট করে, অটোক্রেসির অর্থ হচ্ছে যে স্বৈর শাসন বা স্বৈরতন্ত্র,
ঠিক আছে, বা স্বৈরাচার, তাহলে কি হবে যে আমাদের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করে বা নষ্ট করে স্বৈরতন্ত্রে পরিণত করার কারণে আমরা পরিচিত হয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের অংশ হচ্ছে যে এই যে আমাদের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে নষ্ট করে পরিণত করেছি, সেটা কিভাবে পরিণত করেছি সেটা পরে কমা দিয়ে উইথ দিয়ে বলা হচ্ছে উইথ সেম ইলেকশনস। সেম মানে হচ্ছে মিথ্যা, ঠিক আছে। সো উইথ সেম ইলেকশনস, মিথ্যা নির্বাচনের মাধ্যমে, উইথ সেম ইলেকশনস মিথ্যা নির্বাচনের মাধ্যমে। এখন মিথ্যা নির্বাচনগুলো কোন সময় বলা হচ্ছে? ইন 2014 বা 2014, 2014, 2018, 2018 অ্যান্ড মোস্ট নটোরিয়াসলি 2024, সরি, সবচেয়ে জঘন্যভাবে 2024-এ। তাহলে কি হলো যে দেখুন 2014-তে, 2018-তে এবং সবচেয়ে জঘন্যভাবে 2024-এ মিথ্যা নির্বাচনের মাধ্যমে আমরা কি করেছি? আমাদের এই গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করেছি। তারপরের অংশ হচ্ছে যে ওভারশ্যাডোয়িং। ওভারশ্যাডো মানে হচ্ছে যে কোনো কিছুকে ছাপিয়ে ফেলা, আড়াল করে ফেলা, ঢেকে ফেলা, ঠিক আছে, কোনো কিছুকে বাদ দেওয়া, দৃষ্টিতে নিয়েও না নেওয়া, কোনো কিছুকে গুরুত্বপূর্ণ মনে না করা, এরকম অর্থে ওভারশ্যাডোটা শব্দটি ব্যবহার হয়। সো কী হবে এখানে? ওভারশ্যাডোয়িং কি ছাপিয়ে বা বাদ দিয়ে, কি বাদ দিয়ে বা কি ছাপিয়ে? দ্য ভাইব্রেন্ট ওয়ান্স। ভাইব্রেন্ট মানে প্রাণবন্ত বা উদ্যমপূর্ণ, আর ওয়ান্স এখানে ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে এই যে ওয়ান্স প্রোনাউন, এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ইলেকশনস, মানে ভাইব্রেন্ট ওয়ান্স মানে হচ্ছে ভাইব্রেন্ট ইলেকশনস, আর ইনডেফিনিট প্রোনাউন বলা হয় এগুলোকে, ঠিক আছে। তাহলে ওভারশ্যাডোয়িং দ্য ভাইব্রেন্ট ওয়ান্স মানে প্রাণবন্ত বা উদ্যমপূর্ণ যে নির্বাচনগুলো, ওয়ান্স এটা এই নির্বাচন উদ্দেশ্য, ঠিক আছে, নির্বাচনগুলোকে ছাপিয়ে। এখন এই নির্বাচনগুলো অবস্থাটা কি, সেগুলো কখন ঘটেছে সেটা আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে মডিফাই করা হচ্ছে যে ভাইব্রেন্ট ওয়ান্স, প্রাণবন্ত বা উদ্যমপূর্ণ নির্বাচনগুলো হেল্ড, যেটা অনুষ্ঠিত হয়েছিল। কখন অনুষ্ঠিত হয়েছিল? ইন 1991, 1991, 1996 অ্যান্ড 2008, 1991, 1996 এবং 2008। তাহলে একেবারে শেষ থেকে যদি আমি ধরি, দেখুন যে 1991, 1996 এবং 2008-এ অনুষ্ঠিত উদ্যমপূর্ণ নির্বাচনগুলোকে ছাপিয়ে 2014, 2018 এবং সবচেয়ে জঘন্যভাবে 2024-এর মিথ্যা নির্বাচনের মাধ্যমে কি করেছি আমরা? নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করার কারণে উই হ্যাভ অলসো বিকাম নন, আমরা পরিচিত হয়েছি। তো এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে মোস্ট নটোরিয়াসলি 2024, এখন এই যে 2024 এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, এটা একটা নাউন ফ্রেজ বা নাউন। এখানে মূলত এই যে ইন 2024-এর আগে কিন্তু একটা ইন উজ্জ্ব রয়েছে, যে 2014, 2018 এবং 2024-এ এটা উজ্জ্ব রয়েছে, এবং আরও একটা পার্ট উজ্জ্ব রয়েছে, সেটা হচ্ছে এই সেম ইলেকশনস। কারণ হচ্ছে এই যে মোস্ট নটোরিয়াসলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, আর একটা এই অ্যাডভার্বটা কি এসেছে 2024 যে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের পূর্বে এসেছে। কিন্তু আমরা জানি যে একটা নাউন ফ্রেজ একটা অ্যাডভার্ব একটা নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে না, ঠিক আছে। সেই হিসেবে এটা সরাসরি এই নটোরিয়াসলি এটা সরাসরি 2024-কে মডিফাই করছে না, বরং এটা এরকম ছিল যে মোস্ট নটোরিয়াসলি সেম ইলেকশনস ইন 2024। যদি এরকম হতো তাহলে কি হতো? দেখুন তাহলে কিন্তু এটা স্পষ্ট হতো যে মোস্ট নটোরিয়াসলি সেম ইলেকশনস ইন 2024। তাহলে দেখুন এই যে নটোরিয়াসলি এটা কিন্তু অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই সেম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সেই হিসাবে এটাকে মডিফাই করতো। আর সেম এটা অ্যাডজেক্টিভ এটা ইলেকশন নাউনকে মডিফাই করতে পারতো, ঠিক আছে। আবার ইন 2024 এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই পুরোটাকে আবার মডিফাই করতো, এরকম। আশা করি বুঝতে পেরেছেন। সো এটা এখানে তারা লিখেছিল না কেন? এটা হচ্ছে তারা এলিপসিস করেছে, ঠিক আছে। আপনারা সাবস্টিটিউশন বা এলিপসিসের সম্পর্কে ধারণা রাখবেন, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবেন। সো যাই হোক, তারপরের অংশ হচ্ছে নো বাংলাদেশি, কোনো বাংলাদেশি নয়। বাংলাদেশিগুলোর অবস্থা কি? ইয়ঙ্গার দ্যান 30,
30 বছরের কম বয়সী, 30-এরও কম বয়সী, ইয়ঙ্গার দেন 30, 30-এর কম বয়সী, এই পুরোটা কিন্তু আমাদের সাবজেক্ট। দেখুন এই নো থেকে শুরু করে এই দেন পর্যন্ত 30 পর্যন্ত আমাদের সাবজেক্ট। যে 30 বছরের কম বয়সী কোনো বাংলাদেশি হ্যাজ এভার কাস্ট, ভোট দিতে পারেনি। এই কাস্ট আ ভোট, এটার মানে হচ্ছে ভোট দেওয়া, ঠিক আছে। সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে। আর কাস্ট যে ভার্বটা, এই ভার্বের ফর্ম তিনটি ফর্ম, ভার্ব 1, ভার্ব 3, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, তিনটি একই রকম, মানে কাস্টেড এরকম না, বরং কাস্ট। এই কারণে বলা হচ্ছে হ্যাজ এভার কাস্ট, ভোট দিতে পারেনি। এখন এই যে দেখুন এখানে কিন্তু এই যে এটা পজিটিভই রয়েছে, যে আমি ভোট দিয়েছে, হ্যাজ কাস্ট, ভোট দিয়েছে। এটা নেগেটিভ হয়েছে আসলে এই যে শুরুতে নো এসে, এখানে নো আনার কারণে এটা নেগেটিভ হয়ে গেছে, যে কোনো বাংলাদেশি। আর এটা আপনারা মনে রাখবেন যে এই যে এরকম কিন্তু লিখতে পারতো যে অ্যানি বাংলাদেশি ইয়ঙ্গার দেন 30 হ্যাজ নট এভার কাস্ট, এরকম কিন্তু দিতে পারতো। তাহলে কি হতো, এই যে নেগেটিভ করাটা, তাহলে এই নেগেটিভ বিষয়টা এখানে গুরুত্ব পেত, যে দেয়নি। কিন্তু এই নোটা শুরুতে আনার কারণে এই যে বাংলাদেশি ইয়ঙ্গার দেন 30, এটার উপর একটা গুরুত্ব প্রদান করা হচ্ছে, যে কোনো বাংলাদেশি একজনও দিতে পারেনি, ঠিক আছে। আর যদি হ্যাজেন দেওয়া হতো তাহলে হয়তো দু একটা সম্ভাবনা থাকতো। এই শুরুতে আনার কারণে এই যে অর্থের যে পার্থক্যটা, সূক্ষ্ম পার্থক্য, সেটা তৈরি হচ্ছে, যে কোনো বাংলাদেশি ভোট দিতে পারেনি, কাস্ট অফ ভোট, কোনো ভোট দিতে পারেনি। কোথায়? ইন অ্যান আনরিগড ন্যাশনাল ইলেকশনস। আনরিগড যে অর্থ, আনরিগডের অর্থ হচ্ছে যে সুষ্ঠু বা নিরপেক্ষ, ঠিক আছে। মূলত শব্দটি এসেছে রিগড থেকে, রিগ শব্দটি ভার্ব, যেটার অর্থ হচ্ছে যে দোষযুক্ত, ঠিক আছে, দোষযুক্ত, মিথ্যা এরকম। আর যেটা রিগকে নেগেটিভ করলে আনরিগড হয়, সেই হিসেবে এটার অর্থ হয় যে সুষ্ঠু, নিরপেক্ষ, সত্য এরকম। সো ইন অ্যান আনরিগড ন্যাশনাল ইলেকশনস, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে কোনো বাংলাদেশি কি করতে পারেনি, এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে দুর্ভাগ্যবশত 1991, 1996 ও 2004 সালে অনুষ্ঠিত উদ্যমপূর্ণ নির্বাচনগুলিকে ছাপিয়ে আমরা 2014, 2018 ও 2024 সালের সবচেয়ে জঘন্য নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে স্বৈরাচারে বা স্বৈরতন্ত্রে পরিণত করার কারণেও আমাদের পরিচিতি রয়েছে। এখন পর্যন্ত 30 বছরের কম বয়সী কোনো বাংলাদেশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ওভার দ্য পাস্ট 15 ইয়ার্স, গত 15 বছর ধরে দ্য গভর্নমেন্ট, সরকার কি করেছে, করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত করা। করাপ্ট মানে দুর্নীতি করা বা দুর্নীতিগ্রস্ত করা, দুই অর্থে ব্যবহৃত হয়। সো আমাদের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট, করাপ্টেড, ভার্ব। সো দ্য গভর্নমেন্ট করাপ্টেড, সরকার দুর্নীতিগ্রস্ত করেছে। কি দুর্নীতিগ্রস্ত করেছে? ম্যানি অফ আওয়ার ইনস্টিটিউশনস, আমাদের অনেক প্রতিষ্ঠানগুলো কি করেছে, দুর্নীতিগ্রস্ত করেছে। মোস্ট ট্র্যাজিকলি, এবং সবচেয়ে করুণভাবে, দুঃখজনকভাবে কোন জিনিসকে দুর্নীতিগ্রস্ত করেছে, সেটা হচ্ছে দ্য জুডিশিয়ারি অ্যান্ড এডুকেশন সিস্টেম, বিচার এবং শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে কি করেছে, দুর্নীতিগ্রস্ত করেছে। অ্যাট অল লেভেলস, সকল স্তরের, মানে এই যে বিচার বিভাগ এবং বিচারের যে কার্যক্রম এবং শিক্ষার যে শিক্ষা বিভাগ বা শিক্ষার কার্যক্রম, এটা সকল স্তরেই কি করেছে, দুর্নীতিগ্রস্ত করেছে। সেখানে একটা বিষয় দেখুন, এখানে ইনস্টিটিউশন অ্যান্ড, এখানে কিন্তু একটা অ্যান্ড ডিজার্ভ করতো, যে করাপ্টেড many of our institutions and most tragically the judiciary and education system। অ্যান্ড দেওয়া হচ্ছে নর্মাল নিয়ম, কিন্তু এখানে অ্যান্ড না ব্যবহার করে তারা কমা ব্যবহার করেছে। তার কারণ হচ্ছে যে আলাদাভাবে গুরুত্ব প্রদান করেছে মোস্ট ট্র্যাজিকলি, এই যে দ্য জুডিশিয়ারি অ্যান্ড এডুকেশন সিস্টেম, এটার প্রতি আলাদা একটা গুরুত্ব প্রদান করেছে এমফেসিস করার জন্য, ঠিক আছে, বা বাক্যের মধ্যে একটা ফ্লো রাখার জন্য। এখানে আরেকটা যদি অ্যান্ড ব্যবহার করা হতো তাহলে কিন্তু একটু শুনতে অকওয়ার্ড লাগতো, যে ইনস্টিটিউশন অ্যান্ড মোস্ট ট্র্যাজিকলি দ্য জুডিশিয়ারি অ্যান্ড এডুকেশন সিস্টেম, তাহলে দুটো অ্যান্ড আসতো, রিপিটেশন হতো, একটু অন্যরকম লাগতো। এই সৌন্দর্যটা বজায় রাখার জন্য অ্যান্ড ব্যবহার না করে তারা একটা কমা ব্যবহার করেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই যে নিচে এখানে এই বিষয়টি দেখুন, এখানে কিন্তু অ্যাট অল লেভেলস, এখানে কিন্তু কমা ব্যবহার না করলেও চলতো, কিন্তু তারা এই অ্যাট অল লেভেলস এর পূর্বে একটা কমা ব্যবহার করেছে। তার কারণ হচ্ছে অ্যাট অল লেভেলস এই অংশটি হচ্ছে অতিরিক্ত, নন এসেনশিয়াল, মানে শুধু এটুকু বললেই কিন্তু বোঝা যাচ্ছে যে বিচার বিভাগ এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে, কিন্তু অ্যাট অল লেভেলস দিয়ে একটু অতিরিক্ত তথ্য যোগ করলো, যেটা নন এসেনশিয়াল, এই কারণে কমা দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে গত 15 বছরে সরকার আমাদের অনেক প্রতিষ্ঠান ও খুবই করুণভাবে সকল স্তরের বিচার ও শিক্ষা ব্যবস্থাকেও দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে as a result many of our talented leaders across every field have left for other countries. Those who remained faced the choice between pledging their support to Prime Minister Sheikh Hasina or being persecuted. So খেয়াল করুন, as a result ফলে many of our talented leaders, অনেক কিসের অনেক, of our talented leaders, আমাদের অনেক মেধাবী নেতাদের অনেকেই বা আমাদের অনেক মেধাবী নেতারা কি করেছে, এই যে অনেক যে মেধাবী নেতারা সেটা কোথাকার নেতা, অ্যাক্রস এভরি ফিল্ড, সকল ক্ষেত্রের, ঠিক আছে, সকল ক্ষেত্রের সকল স্তরের যে আমাদের মেধাবী নেতারা তারা কি করেছে, দেখুন সাবজেক্ট চলে গেল, ভার্ব হচ্ছে হ্যাভ লেফট, চলে গিয়েছে। আর লিভ ফরের যে দেখুন লেফট ফর আদার কান্ট্রিজ, লিভ ফর মানে কোনো জায়গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া, কোনো জায়গার উদ্দেশ্যে চলে যাওয়া, তাহলে হ্যাভ লেফট ফর আদার কান্ট্রিজ অন্যান্য দেশে চলে গেছে বা অন্য দেশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বা অন্য দেশের উদ্দেশ্যে চলে গিয়েছে বা অন্য দেশে চলে গিয়েছে, অনেকভাবে বলা যায়। সো হ্যাভ লেফট ফর আদার কান্ট্রিজ, অন্যান্য দেশে চলে গেছে। তারপর বলা হচ্ছে দোজ, যারা, হু রিমেইন্ড, যারা রয়ে গেছে, ফেসড, সম্মুখীন হয়েছে। দেখুন এই যে দোজ, এই যে প্রোনাউনটি, ঠিক আছে, এটা কিন্তু এই ফেসড, এই যে এই প্রোনাউনের ভাবটা হচ্ছে ফেসড, মানে দোজ ফেসড, ওই সমস্ত ব্যক্তিরা সম্মুখীন হয়েছে। ওই সমস্ত ব্যক্তি কারা, তাদেরকে আবার মডিফাই করার জন্য একটা রিলেটিভ ক্লজ আনা হচ্ছে যে দোজ হু রিমেইন্ড, যারা রয়ে গেছে, মানে ওই যে অন্য দেশে যায়নি বরং দেশেই রয়ে গেছে, দোজ হু রিমেইন্ড, যারা রয়ে গেছে তারা কী করেছে, ফেসড, সম্মুখীন হয়েছে বা বেছে নিয়েছে, কি বেছে নিয়েছে, দ্য চয়েস, একটা উপায় বেছে নিয়েছে বা উপায়ের সম্মুখীন হয়েছে। এখন উপায়টা কিসের উপায়, সেটাকে মডিফাই করার জন্য বলা হচ্ছে যে উপায়টা কেমন, বিটুইন প্লেজিং দেয়ার সাপোর্ট টু দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেখুন প্লেজিং মানে হচ্ছে যে কোনো কিছুর অঙ্গীকার করা, তাহলে কি বিটুইন প্লেজিং, অঙ্গীকারের মধ্যে, কিসের অঙ্গীকার, দেয়ার সাপোর্ট, তাদের সমর্থন, সমর্থনটা কাকে, টু দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সমর্থনের অঙ্গীকারের মধ্যে, এবং আরও কিসের মধ্যে, অর বিং পারসিকিউটেড, পারসিকিউট মানে হচ্ছে যে নিপীড়িত করা বা নির্যাতন করা, আর বিং পারসিকিউটেড এটা প্যাসিভে এসেছে, অর্থ হবে যে নিপীড়িত হওয়া। তাহলে দেখুন এই যে বেটুইনটা আমরা জানি যে দুটো ফ্রেজের মাঝে আসে বা দুটো আইডিয়ার মাঝে আসে, এই কারণেই বলেছে প্লেজিং থেকে শুরু করে শেখ হাসিনা, এটা একটা আইডিয়া যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন, তাদের সমর্থনের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার, অথবা নিপীড়িত হওয়ার মধ্যে বা নিপীড়িত হওয়ার মধ্যে যে উপায়, নিপীড়িত হওয়ার মধ্যে যে কোনো একটি উপায় কি করেছে, বেছে নিয়েছে বা সম্মুখীন হয়েছে। তাহলে আমাদের যে সাজানো অনুবাদটা যদি দেখি তাহলে আরও স্পষ্ট হবে যে এর ফলে আমাদের সকল ক্ষেত্রের অনেক মেধাবী নেতাগণ অন্যান্য দেশে চলে গেছে, যারা রয়ে গেছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে কথা বলা অথবা নির্যাতিত হওয়ার পথ বেছে নিয়েছে। মানে হয়তো তারা, যারা দেশে রয়ে গেছে তারা হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করবে বলে তারা বেছে নিয়েছে, অথবা তারা নিপীড়িত হবে বলে বেছে নিয়েছে, যে কোনো একটা। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে আই চোজ দ্য সেকেন্ড অপশন। আসলে এই যে পুরো বিষয়গুলো বলা হচ্ছে এগুলো কিন্তু আসলে ডক্টর ইউনূসের কথা, মানে তিনি একটা ভাষণে বলেছিলেন, সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে যে ডক্টর ইউনূস বলছেন যে আই চোজ দ্য সেকেন্ড অপশন, আমি দ্বিতীয় যে পন্থা বা উপায় সেটা বেছে নিয়েছি। অ্যাজ অফ লাস্ট উইক, দেখুন এই যে অ্যাজ অফ, এই অ্যাজ অফটা আসলে একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করার জন্য ব্যবহার হয়, নির্দিষ্ট টাইম পয়েন্ট বোঝানোর জন্য করা হয়, ঠিক আছে। যদি বলি যে অ্যাজ অফ ফ্রাইডে, তাহলে কি হবে, অর্থ হবে যে শুক্রবার থেকে, ঠিক আছে। অ্যাজ অফ লাস্ট ফ্রাইডে, তাহলে কি হবে, গত শুক্রবার থেকে। তাহলে এখানে অ্যাজ অফ লাস্ট উইক মানে গত সপ্তাহ থেকে বা গত সপ্তাহের একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করছে, যে অ্যাজ অফ লাস্ট উইক, গত সপ্তাহে, মানে গত সপ্তাহের একটা নির্দিষ্ট সময়ে কি হয়েছিল, গত সপ্তাহে আমার ছিল 190 কোর্ট কেসেস, আমার 190টি আদালত মামলা ছিল। তারপর এই যে কোর্ট কেসেসকে আবার মডিফাই করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল এসেছে, যে পেন্ডিং এগেনস্ট মি, যেটা আমার বিরুদ্ধে বিচারাধীন বা চলমান, পেন্ডিং এগেনস্ট মি, তাহলে একত্র হবে যে আমার বিরুদ্ধে বিচারাধীন বা চলমান 190টি আদালত মামলা ছিল, আমার ছিল, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে ওয়ান ক্রিমিনাল কেস, একটি ফৌজদারি মামলা বা অপরাধমূলক মামলা,
আই এম ফেসিং, আমি কি করছি, সম্মুখীন হচ্ছি বা আমার রয়েছে এখন। দেখুন এখানে একটা ওয়ান ক্রিমিনাল কেস দ্যাট আই এম ফেসিং এরকম ছিল, বা হুইচ আই এম ফেসিং, যেটা আমি সম্মুখীন হচ্ছি, এটা দিলে আসলে স্পষ্ট হতো। কিন্তু যখন কোনো একটা বিষয় স্পষ্ট থাকে বা এটা অবজেক্ট হিসেবে কাজ করে, সেক্ষেত্রে অনেক সময় এই দ্যাট বা রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয় না, সরাসরি ব্যবহার করে। যে ওয়ান ক্রিমিনাল কেস, একটি ফৌজদারি মামলা, দ্যাট আই এম ফেসিং অথবা আই এম ফেসিং, যেটা আমি সম্মুখীন হচ্ছি, সেই যে মামলা সেটা কি রয়েছে, সেটা রয়েছে যে হ্যাজ আ ম্যাক্সিমাম সেন্টেন্স, সর্বোচ্চ শাস্তি কিসের, অফ লাইফ ইন প্রিজন, মানে যাবজ্জীবন কারাদণ্ড। পুরোটার অর্থে ম্যাক্সিমাম সর্বোচ্চ, সেন্টেন্স মানে দণ্ড, আর অফ লাইফ জীবনের দণ্ড। জীবনের দণ্ড কোথায়? ইন প্রিজন, কারায় বা জেলে। ঠিক আছে, পুরোটা একত্রে অর্থ হবে যে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে কি হলো যে এই যে ওয়ান ক্রিমিনাল কেস, এই যে নাউন ফ্রেজ, এটার ভার্ব কিন্তু এই যে হ্যাজ। ঠিক আছে, আর মাঝখানে এটা হচ্ছে মডিফায়ার, যে ক্রিমিনাল কেস একটি ফৌজদারি মামলা, দ্যাট আই এম ফেসিং, যেটা আমি সম্মুখীন হচ্ছি বা আমার রয়েছে এখন, সেটা কি, হ্যাজ আ ম্যাক্সিমাম সেন্টেন্স অফ লাইফ ইন প্রিজন, যেটার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি। তারপরের অংশ হচ্ছে যে আই ওয়াজ চার্জড। দেখুন এই যে চার্জ এবং অ্যাকিউজ দুটি ভার্ব। অ্যাকিউজ শব্দের অর্থ অভিযুক্ত করা, চার্জ শব্দের অর্থ অভিযুক্ত করা। অ্যাকিউজের সাথে সবসময় অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়, আর চার্জের সাথে উইথ প্রিপোজিশন ব্যবহার হয়। মানে যে অপরাধে অভিযুক্ত করবে সে অপরাধগুলো উইথ দিয়ে বলা হবে বা অফ দিয়ে বলা হবে। তাহলে কি হলো যে আই ওয়াজ চার্জড, আমাকে অভিযুক্ত করা হয়েছিল বা আমার ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল। এখন কি অপরাধে অভিযোগ আনা হয়েছিল সেটা বলা হচ্ছে উইথ ফোরজারি। ফোরজারি মানে হচ্ছে যে জালিয়াতি। ঠিক আছে, ফোরজারি বা নকল। সো উইথ ফোরজারি, জালিয়াতি, অ্যান্ড এমবেজলমেন্ট হচ্ছে যে আত্মসাৎ, মানুষের টাকা মেরে দেওয়া, মেরে খাওয়া এরকম। সো জালিয়াতি এবং অর্থ আত্মসাৎ বা আত্মসাৎ, অ্যান্ড মানি লন্ডারিং এবং অর্থ পাচার। তাহলে কি হলো যে আই ওয়াজ চার্জ, আমার ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল কি অপরাধে, উইথ ফোরজারি, এমবেজলমেন্ট অ্যান্ড মানি লন্ডারিং, যে জালিয়াতি, আত্মসাৎ এবং অর্থ পাচারের অপরাধে আমার ব্যাপারে বা আমার উপর অভিযোগ আনা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে আমি দ্বিতীয় উপায়টি বেছে নিয়েছি এবং গত সপ্তাহেও আমার বিরুদ্ধে 190টি আদালত মামলা বিচারাধীন ছিল। আমার একটি ফৌজদারি মামলাও রয়েছে যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আমার বিরুদ্ধে জালিয়াতি, আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে আই হ্যাভ স্পেন্ট মোর টাইম, আমি বেশি সময় অতিক্রম করেছি বা ব্যয় করেছি। কোথায় ব্যয় করেছি? ইন কোর্ট রুমস, কোর্ট কাচারিতে, এবং আরও কিসে? ইন অ্যান্ড প্রিপেয়ারিং মাই লিগেল ডিফেন্স, এবং আমার আইনি যে প্রমাণাদি সেগুলো প্রস্তুত করার মাঝে। দেখুন এখানে ইনটা কিন্তু এই কোর্ট রুমের পূর্বেও রয়েছে এবং এই প্রিপেয়ারিংয়ের পূর্বে মানে আই হ্যাভ স্পেন্ট মাই মোর টাইম, আমার বেশি সময় পার করেছি কোথায়? ইন কোর্ট রুমস অ্যান্ড ইন প্রিপেয়ারিং, কোর্ট কাচারিতে এবং ইন প্রিপেয়ারিং, প্রস্তুতি করার মাঝে। কি প্রস্তুতি করার মাঝে? ইন লিগ্যাল ডিফেন্স, আইনি প্রমাণ। ডিফেন্স মানে হচ্ছে যে কোনো কিছু প্রতিরোধ করা, ভার্ব হিসেবে প্রতিরোধ করা, প্রতিরোধ যার মাধ্যমে করা হয় সেটা, প্রতিরোধ যারা করে তারা, প্রতিরোধ বাহিনী, অনেক অর্থে। ঠিক আছে, সো এখানে যেহেতু প্রমাণ করার মাধ্যমে কোনো কিছুকে প্রতিরোধ করা হয়, শাস্তিকে প্রতিরোধ করা হয়, কারণে ডিফেন্স বলা হচ্ছে, আর অর্থ বলা হচ্ছে যে প্রমাণ। সো আইনি প্রমাণ প্রস্তুত করার মাঝে বেশি সময় ব্যয় করেছি কিসের তুলনায়? দেন অন থিংস, ওই সমস্ত জিনিসের তুলনায়, দ্যাট আই লাভ, যেটা আমি ভালোবাসি বা আমার পছন্দ করি। মানে আমার পছন্দের জিনিসের তুলনায় আমার কি কোর্ট কাচারি এবং আইনি প্রমাণাদি প্রস্তুত করার মাঝে আমি বেশি সময় পার করেছি বা বেশি সময় পার হয়ে গেছে। তারপরে এই যে থিংস দ্যাট আই লাভ, আমার পছন্দনীয় জিনিস কী কী, যে জিনিসটি আমি ভালোবাসি সেটা হচ্ছে সাচ এস, যেমন ডিজাইনিং সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসার পরিকল্পনা করা বা ব্যবসা তৈরি করা। ঠিক আছে, ডিজাইন মানে তৈরি করা বা পরিকল্পনা করা, ব্যবসা তৈরি করা। তারপরে এই বিজনেসকে আবার দ্যাট দিয়ে মডিফাই করছে, দ্যাট, যে বিজনেসটি কী করে? দ্যাট ইউজ, ব্যবহার করে, কী ব্যবহার করে? মার্কেট বেসড অ্যাপ্রোচ, মার্কেট ভিত্তিক বা বাজার ভিত্তিক বা ক্রয় বিক্রয় ভিত্তিক বা ব্যবসা ভিত্তিক উপায় বা পন্থাকে ব্যবহার করে। কিসের জন্য ব্যবহার করে? টু সলভ, সমাধান করতে। কি সমাধান করতে? আর্জেন্ট সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, জরুরি সামাজিক এবং পরিবেশগত সমস্যাকে সমাধান করতে যে বিজনেসগুলো কী করে? দ্যাট ইউজ মার্কেট বেসড অ্যাপ্রোচেস, মার্কেট ভিত্তিক বা বাজার ভিত্তিক কর্মপন্থাগুলো ব্যবহার করে থাকে। তাহলে আমাদের সাজানোর কথা হচ্ছে যে আমার পছন্দীয় কাজকর্মের তুলনায় কোর্ট কাচারি ও আইনি প্রমাণাদি প্রস্তুত করতে আমার বেশি সময় কেটে গেছে। যেমন এমন সামাজিক ব্যবসার পরিকল্পনা করা যা জরুরি
সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে বাজার ভিত্তিক উপায় ও পন্থাকে কাজে লাগাতে পারে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে আই এম হার্ডলি অ্যালোন ইন ফেসিং দিস হ্যারাসমেন্ট। দেখুন এটা যদি এই যে হার্ডলি এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব বলা হয়, যেমন হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, ঠিক আছে, আরও আছে। সো হার্ডলি মানে খুব কমই, খুব সামান্যই আক্ষরিক অর্থ। আর এখানে নেগেটিভ অর্থ দিবে, যেহেতু আমরা বলবো যে যদি এরকম হতো শুধু যে আই অ্যাম অ্যালোন, আমি একা, তাহলে আর আই এম হার্ডলি অ্যালোন তাহলে হচ্ছে আমি একা নই। ওই যে বললাম নেগেটিভ অ্যাডভার্ব, আমি একা, আর হার্ডলি দিলে আমি মাত্র একা নই, আমি একা না, ঠিক আছে। কিসের ক্ষেত্রে একা না? ইন ফেসিং দিস হ্যারাসমেন্ট, এই সমস্ত হয়রানি সম্মুখীন হওয়ার ক্ষেত্রে। তারপর বলেছে ডক্টর ইউনুস আরও বলছেন যে জাস্ট আস্ক, শুধু জিজ্ঞাসা করুন। কি জিজ্ঞাসা করুন? দ্য অ্যাওয়ার্ড উইনিং ফটো জার্নালিস্ট শহীদুল আলম, যে পুরস্কার বিজেতা ফটো জার্নালিস্ট শহীদুল আলমকে জিজ্ঞেস করুন, অ্যান্ড ম্যানি আদার্স, এবং অন্যান্যদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তিনি বলছেন। তারপর আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে এই হয়রানির শিকার কেবল আমি না, পুরস্কারে বিজয়ী ফটো জার্নালিস্ট ও অন্যান্যদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ওভার দ্য পাস্ট মান্থ, গত মাসে বা গত মাস জুড়ে বাংলাদেশ অর্জন করেছে, জয় করেছে। কি জয় করেছে? ইটস ইন্ডিপেন্ডেন্স, এর স্বাধীনতা জয় করেছে, স্বাধীনতা পেয়েছে। কিসের থেকে? ফ্রম দিস অটোক্রেসি, এই স্বৈরশাসন বা স্বৈরতন্ত্র থেকে। কিসের মাধ্যমে? থ্রু আ স্টুডেন্ট লেড মুভমেন্ট, ছাত্র পরিচালিত বা ছাত্র কেন্দ্রিক আন্দোলনের মাধ্যমে। সাধারণ অনুবাদ হচ্ছে গত এক মাসে ছাত্র পরিচালিত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে অলদো ইট অরিজিনেটেড, যদিও এটি শুরু হয়েছিল ইন অপোজিশন টু সিভিল সার্ভিস কোটাস, সরকারি চাকরির কোটার বিরুদ্ধে শুরু হয়েছিল, বিরোধিতা নিয়ে শুরু হয়েছিল। ইট কুইকলি গ্যালভানাইজড, এটা খুব দ্রুতই বাধ্য করে, উদ্বুদ্ধ করে কাকে? দ্য নেশন, জাতিকে কি করতে? টু র্যালি অ্যারাউন্ড, মানে সমবেত হতে বা সমর্থন করতে। কি সমর্থন করতে? ওয়ান ডিমান্ড, এক দফা দাবি। এক দফা দাবির সমর্থনে বা এক দফা দাবি, এই যে র্যালি শব্দটির অর্থ হচ্ছে যে কোনো সমর্থন করে, কাউকে সমর্থন করে সমবেত হওয়া, সমর্থনে সমবেত হওয়া। তাহলে এক দফা দাবির সমর্থনে সমবেত হতে জাতিকে কী করেছিল? উদ্বুদ্ধ করেছিল। এক দফা দাবিটি কি আবার এখানে কলম দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে যে দ্য রেজিগনেশন অফ শেখ হাসিনাস গভর্নমেন্ট, শেখ হাসিনা সরকারের পদত্যাগ। আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যদিও এটি সরকারি চাকরির কোটা নিয়ে শুরু হয়েছিল, তবে এটি খুব দ্রুতই বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে বিক্ষোভ করতে বাধ্য করে। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে অন অগাস্ট 5, অগাস্টের 5 তারিখে দ্য প্রোটেস্টার্স ডিমান্ডস, এই আন্দোলনকারীদের দাবি ওয়াজ মেট, পূরণ হয়। কীভাবে, কখন পূরণ হয়? হোয়েন দ্য প্রাইম মিনিস্টার ফ্লেড, যখন প্রধানমন্ত্রী পালিয়ে যায়, দ্য কান্ট্রি, দেশ ছেড়ে পালিয়ে যায়, ঠিক আছে। দেখুন এই যে ফ্লেড, আমরা অনেক সময় ফ্রম ব্যবহার করি যে আই ফ্লেড ফ্রম হিয়ার, এখান থেকে পালিয়ে গেলাম, বা আই ফ্লেড ফ্রম মাই হোম, বাড়ি থেকে পালিয়ে গেলাম, এরকম হবে না। যে জায়গাটা পালিয়ে যাবেন, যেই জায়গা থেকে, ওইটাই সরাসরি অবজেক্টিভ। আই ফ্লেড মাই হোম, আমি বাড়ির থেকে পালিয়ে গেলাম। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফ্লেড দ্য কান্ট্রি, দেশ থেকে ছাড়িয়ে গেলে, যখন ছাড়িয়ে গেল তখন আন্দোলনকারীদের দাবি পূরণ হয়। লাইক ভার্চুয়ালি, এই যে ভার্চুয়ালি শব্দটির অর্থ কিন্তু দুই রকম। একটা হচ্ছে যে ওই যে ডিজিটাল মাধ্যম, মানে অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেটাকে ভার্চুয়ালি বলে। আরেকটা অর্থ হচ্ছে যে এটা ফলে বা কার্যত বা প্রায়, অলমোস্টের অর্থ বা নিয়ারলির অর্থ দেয়। সো তাহলে কি হবে যে লাইক অল অফ মাই ফিলো সিটিজেন্স, আমার সহনাগরিক, ফিলো সিটিজেন্স মানে সহনাগরিক বা স্বনাগরিক, আমার অন্যান্য নাগরিকদের মতো। সো আমার ভার্চুয়ালি আপাতত বাদ দেন, দেখুন লাইক অল অফ মাই ফিলো সিটিজেন্স, আমার সকল স্বনাগরিকদের মতো। আর ভার্চুয়ালি দিয়ে বোঝাচ্ছে যে প্রায় আমার সকল নাগরিকদের মতো। এখানে প্রায় বলার কারণ হচ্ছে যে উনি যে খুশি হয়েছিল, ঠিক আছে, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি হয়েছিল, তাদের নেই, কিন্তু কিছু আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, তারা হয়তো খুশি হয়নি। এই কারণে বলা হচ্ছে যে প্রায় আমার সকল স্বনাগরিকদের ন্যায় আই ওয়াজ ওভার জয়েড, আমিও খুব আনন্দিত হয়েছিলাম। তারপর বলা হচ্ছে যে ইভেন অ্যাজ, একই সাথে, ইভেন অ্যাজের অর্থ হচ্ছে সেই সময়, একই সাথে, একই সময়ে। ইভেন অ্যাজ আই মোন্ট, আমি শোকগ্রস্ত হয়েছি বা ব্যথিত হয়েছি, ঠিক আছে। এই যে কিসের উপর ব্যথিত হয়েছি সেটা কিন্তু সরাসরি অবজেক্টের জায়গায় আসে, যে আই মোন্ট, ব্যথিত হয়েছি কিসের জন্য? দ্য লস অফ মোর দ্যান 300 লাইভস, 300 বেশি বা 300-র বেশি প্রাণনাশের কারণে বা প্রাণনাশের ঘটনায় আমি ব্যথিত হয়েছি। এই যে প্রাণনাশ হয়েছে সেটা কি কারণে হয়েছে? আবার টু দিয়ে বলা হচ্ছে, এই টু এখানে কারণে অর্থ দিচ্ছে, যে
টু স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স। স্টেট স্পন্সর্ড মানে হচ্ছে রাষ্ট্রীয় মদতপূর্ণ পুষ্ট, ঠিক আছে, রাষ্ট্রীয় সমর্থিত। তাহলে কি হলো, রাষ্ট্রীয় সমর্থিত বা রাষ্ট্রীয় মদতপুষ্ট সহিংসতার কারণে 300-র বেশি প্রাণহানির কারণে, দেখুন মোর দ্যান 300 লাইফস, 300-র বেশি প্রাণহানির বিষয়ে বা প্রাণহানির কারণে আমি ব্যথিত হয়েছি। তারপর বলা হচ্ছে যে এই যে সহিংসতা, সেটা কার বিরুদ্ধে ছিল? সহিংসতা এগেনস্ট পিসফুল প্রোটেস্টার্স অ্যান্ড বাইস্ট্যান্ডার্স, শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং প্রত্যক্ষদর্শী, নীরব প্রত্যক্ষদর্শী। বাইস্ট্যান্ডার্স মানে হচ্ছে এমন ব্যক্তি যারা কোথাও অংশগ্রহণ করে না, বরং শুধু তারা দেখে, এমন ব্যক্তি বাইস্ট্যান্ডার্স বলে, ঠিক আছে। তাহলে কি হলো যে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং নীরব দর্শক বা প্রত্যক্ষদর্শীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সহিংসতার কারণে 300-রও বেশি প্রাণনাশের কারণে আমিও ব্যথিত হয়েছি একই সাথে একই সময়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে, আগস্টের 5 তারিখে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলে আন্দোলনকারীদের দাবি পূরণ হয়। আমার প্রায় সকল সহনাগরিকদের ন্যায় আমিও অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। একই সাথে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নীরব দর্শকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সহিংসতায় 300-এর বেশি প্রাণহানির কারণে ব্যথিত হয়েছিলাম। সো এই ছিল আজকের এডিটোরিয়াল অনুবাদ। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।